প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তুর্জয় সিএ চ্যানেলের পক্ষ থেকে আমি তুর্জয় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এর ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে জাবেদা। ইতোপূর্বে জাবেদা নিয়ে 5টি ভিডিও দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে। তাহলে আজকের সৃজনশীল অর্থাৎ আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আমাদের পাঠ্যপুস্তকের সৃজনশীল নাম্বার 5। তো এই সৃজনশীল 5টা বোঝার জন্য আগের যে ক্লাসগুলো ছিল তোমরা অবশ্যই দেখে আসবে। এর আগের ক্লাসে আমি কি করে সহজে জাবেদা নির্ণয় করা যায় সেটি দেখিয়েছিলাম। তো চলো শুরু করা যাক। আমাদের 5 নাম্বার সৃজনশীলে বলা হয়েছে মেসার্স আলফা ট্রেডার্সের 2017 সালে জানুয়ারি তারিখে সম্পদ ও দায় দেনা ছিল নিম্নরূপ: নগদান হিসাব 40,000 টাকা, আসবাবপত্র 1 লক্ষ টাকা, বিনিয়োগ 50,000 টাকা, পাওনাদার 10,000 টাকা, মূলধন 1,80,000 টাকা। 31শে ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায় নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হলো: মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা এবং 10,000 টাকা বকেয়া রয়েছে। বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। আসবাবপত্রের উপর অবচয় 10,000 টাকা ধার্য করা হলো। আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি জাবেদা দুই প্রকার: বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। প্রারম্ভিক জাবেদা প্রকৃত জাবেদারই একটি অংশ। আমরা সবাই জানি জাবেদার ছক মোট 5টি। কি কি? তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ও ক্রেডিট টাকা। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্নের সমাধানটা আমরা শুরু করি। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রস্তুত করব প্রারম্ভিক জাবেদা। আমরা সবাই জানি ব্যবসা প্রতিষ্ঠান একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ পূর্ববর্তী বছরের মোট সম্পদ, মোট দায়, মোট দেনাদার ইত্যাদি পরবর্তী বছরের শুরুর তারিখে দাখিলা দিতে হয়। যে দাখিলা দেওয়া হয় সেটাকেই আমরা প্রারম্ভিক জাবেদা বলে থাকি। তো দেখো, প্রারম্ভিক জাবেদাতে আমরা কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত করব সেগুলো দেখে নিই। 1 জানুয়ারি তারিখে যে সমস্ত লেনদেনগুলো থাকবে সেগুলোকেই আমরা প্রারম্ভিক জাবেদায় দাখিলা হিসেবে ব্যবহার করব। আমাদের প্রথমে রয়েছে, আমরা তারিখটা লিখে ফেলি, 2017 সাল, 2017 জানুয়ারির 1 তারিখ। দেখো, আমরা দেখতে পাচ্ছি নগদে টাকা আসছে, তার জন্য আমরা লিখব নগদান হিসাব ডেবিট। তো নগদান হিসাব ডেবিট 40,000 টাকা। তারপর দেখতে পাচ্ছি আমরা আসবাবপত্র, আমরা লিখে ফেলবো আসবাবপত্র হিসাব ডেবিট কত টাকা? 1 লক্ষ টাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগ হিসাব ডেবিট, 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা দেখব পাওনাদার রয়েছে। পাওনাদার আমাদের জন্য কি দায়? আমরা জানি দায় বৃদ্ধি পেলে পাওনাদার হিসাব, আমরা সবাই জানি দায় বৃদ্ধি পেলে সেটি ক্রেডিট হয়। পাওনাদার হিসাব ক্রেডিট।
পাওনাদার হিসাব রয়েছে 10,000 টাকা। তারপর প্রিয় শিক্ষার্থীরা রয়েছে মূলধন হিসাব। আমরা জানি আয় দায় মূলধন বৃদ্ধি পেলে সেটি ক্রেডিটে বসে, তার জন্য আমরা লিখব মূলধন হিসাব, মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা? 1,80,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি জাবেদার উভয় পাশের যোগফল সমান হতে হবে। তো চলো আমরা দুই পাশের যোগফল করি। এই পাশে দেখতে পাচ্ছি 1,90,000 টাকা, অবশ্যই জে টেনে দিতে হবে। 40, এই পাশেও দেখতে পাচ্ছি 1,90,000 টাকা। অবশ্যই আমাদেরকে জাবেদার ব্যাখ্যা দিতে হবে, এটা নিজেদের মতো করে ব্যাখ্যাটা লিখে রাখবো, তাহলে আমরা খুব সহজেই মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদাটি নির্ণয় করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান দেখব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা দাও। আমাদেরকে মনে রাখতে হবে সমন্বয় জাবেদা প্রস্তুত করতে হয় বছরের শেষে। আর আমরা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নিরূপণের জন্য আমরা কি করে থাকি? আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। আর আর্থিক বিবরণী প্রস্তুতের সময় আমাদের কিছু কিছু দফা রয়েছে যেগুলো অসমন্বয়কৃত থাকে। যেমন বেতন, অগ্রিম বেতন প্রদান করা হলো, বেতন হিসাবের সাথে অগ্রিম বেতনের একটা সমন্বয় থাকে, অথবা বেতনের সাথে বকেয়া বেতনের একটা সমন্বয় থাকে। ভাড়া অগ্রিমও হতে পারে, ভাড়া বকেয়া হতে পারে। এইরকম কিছু কিছু দফাগুলো অসমন্বয়কৃত থাকে। তো সেই অসমন্বয়কৃত দফাগুলোকে আমাদেরকে সমন্বয় সাধনের মাধ্যমে হিসাবে কম বা বেশি লেখা যায় না। নির্দিষ্ট বছরে যতটুকু অ্যামাউন্ট দরকার পড়ে ঠিক ততটুকু অ্যামাউন্ট নিয়ে আমাদেরকে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। তো ওই অসমন্বয়কৃত দফাগুলোকে সমন্বয় করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাই সমন্বয় জাবেদা। আর সমন্বয় জাবেদা প্রস্তুত করতে হয় বছরের শেষে। তো চলো আমরা দেখি আমরা বছরের শেষে কি কি দফাগুলো রয়েছে সেগুলো আমরা দেখি। মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তো শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় আমরা বুঝবো, আলফা ট্রেডার্সের বেতন দেওয়ার কথা ছিল 1,00,000 টাকা। তো সেই জায়গায় আলফা ট্রেডার্স কি করেছে? বেশি দিয়েছে 20,000 টাকা। তো আমরা সবাই জানি বেতনের নেচার কি? বেতন হচ্ছে একটি খরচ, আর খরচ বৃদ্ধি পেলে সেটি ডেবিটে বসে। তো আমরা তো এখন বেশি দিয়েছি, আমরা যখন বেশি দিয়েছি তখন আমাদের কি করতে হবে? আমাদেরকে কমিয়ে ফেলতে হবে। তার জন্য আমরা যখন খরচ যখন বৃদ্ধি পায় তখন সেটিকে আমরা ডেবিটে প্রকাশ করি, কিন্তু খরচটা আমাদের কি করতে হবে? এখন কমিয়ে ফেলতে হবে। কমিয়ে ফেলার জন্য আমাদের কি করতে হবে? তাহলে ক্রেডিট করতে হবে ডিসেম্বর 31 তারিখ। তাহলে আমরা এখন একটি তো পেলাম, বেতন আমরা ক্রেডিট করে দিব। আর একটা বিষয় মনে রাখতে হবে, খরচ যখন অগ্রিম দেওয়া হয় তখন সেটা সম্পত্তি হয়ে যায়। তার জন্য আমরা অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখব অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। অগ্রিম বেতন রয়েছে আমার, আমরা কিন্তু এখানে 1,20,000 টাকা দিয়ে অঙ্কটা করব না। আমরা যতটুকু অসমন্বয়কৃত রয়েছিল ততটুকু টাকা নিয়ে আমরা হিসাবটা প্রস্তুত করব। তাহলে আমরা অগ্রিম বেতন ছিল 20,000 টাকা, আমরা লিখব 20,000 টাকা, ক্রেডিটেও লিখব 20,000 টাকা। এখানে একটি আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটা আমরা লিখব অগ্রিম বেতন বেতন হিসাবের সাথে সমন্বয় করা হলো। আমি লিখে দিই, অগ্রিম বেতন বেতন হিসাবের সাথে সমন্বয় করা হলো। বেতন হিসাবের সাথে সমন্বয় করা হলো। ওকে, আমাদের ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা এবং বকেয়া রয়েছে 10,000 টাকা। তো আলফা ট্রেডার্সের ভাড়া দেওয়ার কথা ছিল 60,000 টাকা, মোট দেওয়ার কথা ছিল 60,000 টাকা। তো তারা কি করেছে? 50,000 টাকা দিয়েছে, আর বকেয়া রয়েছে 10,000 টাকা। কারণ আমরা সবাই জানি ভাড়া একটি খরচ, আর খরচ বৃদ্ধি পেলে
সেটি কি আমাদের জন্য ডেবিট। তাহলে আমরা তো একটি হিসাব পাচ্ছি, ভাড়া হিসাব ডেবিট। তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি 10,000 টাকা বকেয়া রয়েছে। বকেয়াটা থাকার কারণে আমার কি বৃদ্ধি পেল? দায় বৃদ্ধি পেল। আমরা সবাই জানি আয় দায় মূলধন কি সর্বদা ক্রেডিট। তো আমার এখানে 10,000 টাকার দায় বৃদ্ধি পেয়েছে, তার জন্য আমার কি করতে হবে? বকেয়া ভাড়াটাকে ক্রেডিটে প্রকাশ করতে হবে। তো চলো লিখে ফেলি। তারিখ 21 হবে, ভাড়া হিসাব ডেবিট। ভাড়া হিসাব ডেবিট 10,000 টাকা। বকেয়া ভাড়া ভাড়া হিসাব ক্রেডিট 10,000 টাকা। তো আমরা এখন এখানে কারণ লিখব, বকেয়া ভাড়া ভাড়া হিসাবের সাথে সমন্বয় করা হলো। আমি পুরোটা লিখলাম না, তোমরা লিখে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী অর্থাৎ 3য় নম্বরে বলা হয়েছে বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। তো এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা মনে রাখবো প্রাপ্য কথাটার মানে হচ্ছে যেটা আমি পাবো কিন্তু পাইনি। তার মানে যে টাকাটা আমার পাওয়ার কথা কিন্তু আমি এখনো পাইনি, সেটি হবে একটি সম্পত্তি। তার জন্য আমরা এখানে জাবেদা কি করব? আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর আয় বৃদ্ধি পেলে সেটিকে আমরা ক্রেডিট উদ্ধৃতর দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিনিয়োগের প্রাপ্য সুদ, অর্থাৎ যেটা আমি পাওয়ার কথা কিন্তু পাইনি, তাই হবে আমার জন্য সম্পত্তি। তাই আমি এখানে লিখব বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ, অর্থাৎ বিনিয়োগের প্রাপ্য সুদ ডেবিট। বিনিয়োগের প্রাপ্য সুদ হিসাব ডেবিট 5,000 টাকা। আর আমার জন্য বিনিয়োগের সুদটা কি আমার জন্য একটা আয়, আর আয় বৃদ্ধি পেলে সেটাকে আমরা সবাই জানি সেটা ক্রেডিটে বসে। তার জন্য আমরা লিখব বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পরবর্তী 4 নাম্বারটা দেখব। 4 নম্বরে বলা হয়েছে আসবাবপত্রের উপর 10,000 টাকা অবচয় ধার্য করা হলো। আমরা সবাই জানি অবচয় একটি খরচ। কি করে? কোন একটা সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতিকেই অবচয় বলা হয়। একটি সম্পত্তি ব্যবহার করার ফলে সম্পত্তির মূল্যটা হ্রাস পায়। যতটুকু মূল্য হ্রাস পায় ওই ততটুকু টাকাকেই আমরা অবচয় হিসেবে ধার্য করব। তো এখানে বলাই হয়েছে আসবাবপত্রের উপর 10,000 টাকার অবচয় ধার্য করা হলো। আমরা সকলেই বুঝতে পারছি অবচয় একটি আমার জন্য খরচ। তার জন্য আমরা জানি খরচ বৃদ্ধি পেলে সেটি ডেবিটে বসে। তাহলে আমরা ক্রেডিটে কি লিখব? আমরা ক্রেডিটের বেলায় লিখব, আমি লিখেই বলি। তো আমরা লিখব এখানে অবচয় হিসাব ডেবিট কত টাকা? 10,000 টাকা। আমরা ক্রেডিটে লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনেকের কাছেই এই পুঞ্জীভূত অবচয় শব্দটি নতুন মনে হচ্ছে। আসলে একটি প্রতিষ্ঠানে যখন একটি সম্পত্তি ব্যবহার করা হয় তখন একটি নির্দিষ্ট পরিমাণ প্রতি বছরেই অবচয় হয়। আমরা ধরে নিলাম 10,000 টাকার একটা আমরা আসবাবপত্র ব্যবহার করছি, প্রতি বছরই আমরা এটার ধরে নিলাম এটার আয়ুষ্কাল 10 বছর। তখন আমরা প্রতি বছরে 1,000 টাকা করে আমরা প্রতি 10 বছর পর্যন্ত এটাকে ব্যবহার করলাম। এই যে 1,000 টাকা করে আমরা প্রতি বছরে এটাকে ব্যবহারজনিত ক্ষতি হিসেবে চিহ্নিত করছি, এইটাকে আমরা বলি পুঞ্জীভূত অবচয়। তাহলে আমরা বুঝতে পারছি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে খুব সহজেই আমরা সমন্বয় জাবেদা প্রস্তুত করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পরবর্তী প্রশ্ন গ নম্বর প্রশ্নের সমাধান দেখব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদায় সমাপনী দাখিলা প্রদান করো। সমাপনী দাখিলা বলতে আমরা কি বুঝি?
প্রথমেই মনে রাখতে হবে সমাপনী দাখিলা বছরের শেষে প্রস্তুত করতে হয়। একটি নির্দিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয়সমূহ পরবর্তী বছরে কোনো প্রভাব ফেলবে না। তাই আমরা আর্থিক বিবরণী যখন প্রস্তুত করি তখন মুনাফা জাতীয় আয় এবং ব্যয়সমূহ বন্ধ করে দিতে সমাপনী দাখিলা প্রস্তুত করি। আমাদেরকে মনে রাখতে হবে সমাপনী দাখিলার মাধ্যমে মুনাফা জাতীয় আয়, ব্যয় এবং উত্তোলন হিসাবও বন্ধ করে দিতে হয়। আমাদেরকে আরও মনে রাখতে হবে আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে সেটি ডেবিট, কিন্তু যেহেতু আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিব তাই ব্যয় হিসাবকে আমাদেরকে ক্রেডিটে প্রকাশ করতে হবে। আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, কিন্তু আমরা যেহেতু সমাপনী দাখিলার মাধ্যমে হিসাবটা বন্ধ করে দিব তখন আয় হিসাবকে আমাদেরকে ক্রেডিট করতে হবে। ডেবিট আর ক্রেডিটেই তো কাটাকাটি, তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের আয় রয়েছে বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ। তাহলে আমরা জানি আয় বৃদ্ধি পেলে তো ক্রেডিটেই বসতো, কিন্তু আমরা যেহেতু বন্ধ করে দিব তাই আমরা লিখবো এখন ডেবিটে। তাহলে আমরা লিখি বিনিয়োগের 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 সুদ হিসাব ডেবিট। সমাপনী জাবেদার সাথে আমাদের আয় বিবরণীর সম্পর্ক রয়েছে, তাই আমরা ক্রেডিটে কি লিখব? ক্রেডিটে লিখব আয় বিবরণী হিসাব ক্রেডিট। আয় বিবরণী হিসাব ক্রেডিট। তাহলে কত লিখব? 5,000 টাকা। আমরা এখন একটা ব্যাখ্যা দিব। বিনিয়োগের সুদ আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করে দেওয়া হলো। আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করে দেওয়া হলো। ওকে, তো আমরা এখন পরবর্তীতে দেখব আমাদের কি কি খরচ রয়েছে। মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম রয়েছে। এটা আমার জন্য কি একটা খরচ। তাহলে আমরা লিখে ফেলি বেতন হিসাব। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বেতন রয়েছে আমাদের 1,20,000 টাকা। 1,20,000 টাকা। 1,20,000 টাকার মধ্যে আমাদের বেতন রয়েছে অগ্রিম 20,000 টাকা, আর আমরা অগ্রিমটা কি করতে হবে? আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। বেতন আমরা জানি ডেবিট উদ্ধৃত প্রকাশ করে, কিন্তু আমরা যেহেতু সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিচ্ছি তার জন্য এটা আমাদেরকে কি করতে হবে? ক্রেডিটে প্রকাশ করতে হবে। আমরা লিখব ক্রেডিটে 1,00,000 টাকা। তারপর আমরা লিখব, আর এরপর রয়েছে ভাড়া হিসাব রয়েছে আমাদের 50,000 টাকা। এর মধ্যে বকেয়া রয়েছে 10,000 টাকা। আমরা জানি বকেয়া থাকলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে 50-60,000 টাকা। তারপর আমাদের রয়েছে আসবাবপত্রের উপর অবচয়। তাহলে আমরা লিখব অবচয় হিসাব 10,000 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1,60,000, 70,000, 1,75,000 টাকা। তাহলে আমরা ডেবিটে কি লিখব? ডেবিটে লিখব বিশদ আয় বিবরণী হিসাব। আমরা লিখব আয় বিবরণী হিসাব। তাহলে আমরা ডেবিটে লিখব আয় বিবরণী হিসাব ডেবিট। কত টাকা লিখব? 1,70,000 টাকা লিখব। এই তিনটি অ্যামাউন্ট যোগ করে আমরা আয় বিবরণীতে লিখব। অর্থাৎ তাহলে আমরা কি করতে পারছি? হিসাবগুলোকে বন্ধ করে দিতে পারছি। তাহলে যোগ করলে দাঁড়াচ্ছে 1,75,000 টাকা। আমাদেরকে অবশ্যই কি লিখতে হবে? বেতন, ভাড়া, অবচয় আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করে দেওয়া হলো। তোমরা কথাটা লিখে নিবে, আমি আর লিখলাম না। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তী দিনে এর পরবর্তী সব সৃজনশীলের সমাধান নিয়ে হাজির হবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।